This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঘড়িতে দুপুর 2টো মানে সময় নিউজ এট 2 আর শুরুতেই অভিষেক হলো প্রিয়াঙ্কা গান্ধী। সেই ছবি দেখাই প্রথম সংসদে পা রাখলেন সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী। দেখুন সেই ছবি। তিনি কেরলের ওয়ায়নাড থেকে ভোটে জিতেছেন। তার দাদা রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসনে কেরলের যে ট্রেডিশনাল শাড়ি কাসোভা, সেই শাড়ি পরে হাতে সংসদ রেখে মানে কনস্টিটিউশনের বই রেখে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। मैं प्रियंका गांधी वाड्रा, जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगी। जय हिंद। প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার সংসদে পা রাখলেন, সেই ছবি আপনারা দেখলেন। এদিকে আজ শপথ নিচ্ছেন আরো একজন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আরো একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ, আর তার শপথ অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। মমতা ব্যানার্জি বিধানসভা থেকে সোজা ঝাড়খণ্ড যাচ্ছেন, সেই ছবিও আপনাদের দেখাবো একটু পরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের শপথে যাবেন, তবে তার আগে তিনি বিধানসভায় ছিলেন। আর বিধানসভায় আজ রীতিমতো রণংদেহী মেজাজে ছিলেন মমতা ব্যানার্জি। তিনি ওয়াক অফ নিয়ে সুর চড়ান, ওয়াক অফ বিল নিয়ে বলেন এটা সাম্যের অধিকার নষ্ট করছে এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার বিল, এটা আসলে রাজনীতি করার জন্য বিল। এসব বলে মমতা ব্যানার্জি উল্লেখ করতে ভোলেননি তৃণমূল কংগ্রেসই লিড করছে ওয়াক অফ বিরোধিতায়। মানে কংগ্রেস নয়, সর্বভারতীয় ক্ষেত্রেও বিরোধী হিসেবে মমতা ব্যানার্জি, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস। এটাই কি বলতে চাইলেন? চলুন, প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আজ বিধানসভায় অনেক কিছু বলেছেন মমতা ব্যানার্জি, কিন্তু এই ওয়াক অফ একটা ইস্যু, এক ঢিলে দুই পাখি। সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলকে প্রতিষ্ঠা করা, সঙ্গে রাজ্যের সংখ্যালঘুদের অ্যাড্রেস করা। একেবারেই সেই বার্তা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে দিয়ে গেলেন বিধানসভায়। আর তার কারণ সংখ্যালঘুদের, এ রাজ্যের যে সংখ্যালঘু মুসলিমরা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। 2026 আসতে আর বেশি বাকি নেই, ফলে সেই জায়গা থেকে এ রাজ্যের মুসলিমদেরকে বার্তা দেওয়া যে ওয়াকআপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশেই আছেন, অন্য কোনো দল নয়। এমনকি সর্বভারতীয় ক্ষেত্রেও সংখ্যা কম থাকলেও তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছেন। একদিকে সংখ্যালঘুদের যেমনভাবে তিনি বার্তা দিচ্ছেন, তার পাশাপাশি তার দলকে সর্বভারতীয় স্তরে এটাকে প্রতিষ্ঠা করে দিয়ে এ রাজ্যে আরও বেশি করে মুসলিম ভোটকে নিজেদের কাছে টানা এবং কোথাও বুঝিয়ে দেওয়া যে কংগ্রেসও কিন্তু এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন। এবং সেই কারণেই আজকে 1 ঘন্টা 3-4 মিনিটের যে বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব চলে, তার মধ্যে সংখ্যালঘু উন্নয়ন, সংখ্যালঘু মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করেছে তার পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বারংবার ঘুরিয়ে ফিরিয়ে ওয়াকআপ বিল 2024 যে অ্যামেন্ডমেন্ট কেন্দ্রীয় সরকার করতে চলেছে, তা হলে আদতে কতটা ক্ষতি হবে মুসলিমদের, সেই কথাও কিন্তু ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন এবং সেই জায়গা থেকে তার দল লিড করছে সেই বিষয়ে বলেন। এবং তিনি বলেন যে জেপিসি তৈরি হয়েছে যেহেতু তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিবাদ করেছিল, সেই কারণেই জেপিসি তৈরি করতে বাধ্য হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা এই আন্দোলনের অগ্রণী সৈনিক হিসাবে, অন্যদিকে মুসলিমদেরকে বার্তা দিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ দিয়ে যখন এত কথা বলছেন, তখন তার দলের নেতা সিদ্দিকুল্লাহ, সংখ্যালঘু মুখ, অন্যতম নাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ওয়াক অফ নিয়ে তারাই অগ্রণী, এই ওয়াক অফ বিল আসলে রাজনীতি কিচ্ছু নয়, এর বিরোধিতা করে তৃণমূল 30শে নভেম্বর পথে নামছে, জনসমাবেশ হবে,
আর সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই জনসমাবেশ সম্পর্কে কিচ্ছু জানেন না। শুনুন কি বলেছেন তিনি। আমার সাথে কোনো পরামর্শ হয়নি, ববি হাকিম বলেছেন একটা সভা ডেকেছে আপনি থাকবেন। আমার প্রোগ্রাম আছে, আমি কি করে থাকবো? ফিরহাদ হাকিম রাজনৈতিক বা আমার থেকে বড়, আমি স্বীকার করি, কিন্তু বাংলায় মুসলিম সংগঠন জমিয়ত উলামা হিন্দের ধারে কাছে কেউ নেই, এটাও স্বীকার করতে হবে। ব্যাপারটা কেমন হলো বলুন তো? আমার অন্য সহকর্মী আছে, যদি ব্যাখ্যা করতে পারে। সৌরভ বেশ গোলমেলে ঠেকছে। দেখো, ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল, সংখ্যালঘু সেল, তারা আগামী শনিবার দিন রানী রাসমণি রোডে তারা সভা ডেকেছেন, যেখানে মূল বক্তা ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভার ঠিক একদিন আগে, অর্থাৎ আজকে, ওই রানী রাসমণি অ্যাভিনিউতেই জমিয়াতে উলামায়ে হিন্দ, যেটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে সংগঠনের পুরোধাগ হিসেবেই কিন্তু জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হাঁটা শুরু করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আজকে তিনি, এখন যখন আমরা কথা বলছি, তিনি রানী রাসমণি রোডে পাল্টা জমায়েত করেছেন। এটা কি শক্তি প্রদর্শন? এই প্রশ্নটা তুলেছেন নওশাদ সিদ্দিকী, যে একদিকে ওয়াকফ বিলের বিরোধিতায় শনিবার দিন তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল প্রোগ্রাম ডাকছে, তার ঠিক আগের দিন প্রোগ্রাম ডাকছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা যখন তার কাছে যাই, তিনি বলেন যে ওই প্রোগ্রামের ব্যাপারে তিনি শুনেছেন, তার পরামর্শও নেওয়া হয়নি, তাকে কেউ আমন্ত্রণ জানাননি, তার অনুষ্ঠান আছে, তিনি শনিবারের অনুষ্ঠানে থাকবেন না। দেখো, এটা সামগ্রিকভাবে কে বড় সংখ্যালঘু নেতা, ফিরহাদ হাকিম, মুশারফ নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথাও একটা আমি বড় মুখ, জমিয়াতে উলামায়ে হিন্দ এটা অনেক বড়। উনি তো স্পষ্টতই বলেছেন যে ফিরহাদ হাকিম পলিটিক্যালি অনেক বড় হতে পারেন রাজনৈতিকভাবে, কিন্তু জমিয়াতে উলামায়ে হিন্দ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার ব্যাপারে অনেক বেশি অগ্রণী। একেবারে দলের অন্দরেই সংখ্যালঘু নেতাদের এই ইগো ক্ল্যাশ নিঃসন্দেহে আজকের এই জটিল আবর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এর রাজনৈতিক অভিঘাত কোন দিকে যায় কোনো সন্দেহ নেই। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংক মুসলিম ভোট, তিনি নিজেও একাধিকবার প্রকাশ্যে বলেছেন সেটা, এবং কখনো অস্বীকার করেন না, এটা ওপেন সিক্রেট। সেখানে যদি এমন চিড় দেখা যায়, তাও প্রকাশ্যে, আগামী দিনে কি ভালো বার্তা দেবে? ঝন্টু বড়াই কাছেন আমার সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টু বাবু। না, এটা একদম ঠিক কথা যে মমতা ব্যানার্জি কিন্তু মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের মুখটাও হতে চাইছেন দলে তৃণমূল দলের থেকে, অর্থাৎ চালিকা শক্তির দিক থেকে যে মুসলিম ভোটটা তার দলকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছেন, সেই মুসলিম রিপ্রেজেন্টেশন কোনো জামায়াতে বা অন্য কেউ হবে তিনি চাইছেন না। সেই কারণে তো আপনি দেখবেন ওয়াকফ নিয়ে কিন্তু তিনি 30 তারিখে জমায়েতটা করেছেন, এবং খেয়াল করে দেখবেন এই ওয়াকফে একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন যখন একাধিক সময় ওয়াকফ সম্পত্তি লুট হওয়ার জন্য বামেদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, ক্ষমতায় এসে 100টি ওয়াকফ প্রপার্টি চুরি হওয়ার নিয়ে তিনি বলেছিলেন সিবিআই করবেন, 20,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বামেরা লুট করেছে, আমি উদ্ধার করব। এগুলো কিছু না করার জন্য অনেক মুসলিম সংগঠন তার দলেরই অভ্যন্তরে থাকা সাপোর্ট করা, তারা যখন মুখ একাধিক প্রতিবাদ করছে তার দলের যে আপনি কিছু করেননি, তিনি কিন্তু এগুলোকে তোয়াক্কা না করে মুখ হতে চাইছেন। অর্থাৎ তৃণমূলের মুখ শুধু নয়, তৃণমূলের ভোট ব্যাংকের অক্সিজেন এই মুসলিম জনগোষ্ঠীরও মুখ হতে চাইছেন তিনি। ফলে এই কারণেই দড়ি টানাটানি, এবং এটার মধ্যে আলাদা কি আছে? সত্যিই তো এই যে মুসলিম ভোট ব্যাংক, তারা তো মমতা ব্যানার্জির মুখ দেখেই ভোটটা দেয়। শুনুন, মুসলিম ভোট ব্যাংকটা এই মুহূর্তে পুরোপুরি তৃণমূলের দিকে, বাট পরিবর্তন পরিস্থিতিতে মুসলিম সংগঠনের যে উইংস গুলো, তারা যেন মুসলিম ভোট ব্যাংকটাকে ভাঙন ধরাতে না পারে, সেটাও তিনি অ্যাসুরেন্স করে নিচ্ছেন যে মুসলিম সংগঠনটা। কিন্তু সত্যি কি যদি সিদ্দিকুল্লাহ জামায়াতে উলামায়ে হিন্দ যদি সত্যি আলাদাভাবে অ্যাক্টিভিটি শুরু করে, তাহলে কি ভাঙনটা দিনের শেষে ঠেকানো যাবে? 26 তো সামনে। একদম, বামেরাও কিন্তু এটাই ভাবতেন যে মুসলিম ভোটটা আমাদের ভোট, কিন্তু ওই জামায়াতেরা কিন্তু সংগঠনটাকে রিচ কাণ্ডের পরে ভেঙে চুরমার করে বেরিয়ে গেছে। মমতার এই পলিটিক্যাল অভিজ্ঞতাটা আছে। ইভেন নন্দীগ্রামে গণ আন্দোলন ভাঙতে হিন্দু মুসলমানের তিনি দিল্লির বুখারীকে আনতে হয়েছিল সিপিএম কে, কিন্তু সিদ্দিকুল্লাহ বাধা হয়ে দাঁড়ানোতেই কিন্তু মমতার আজকে এই জয়টা। ফলে মমতা এটা জানেন। মানে আপনি যা বলছেন তার রীতিমতো অশনি সংকেত তৃণমূলের জন্য। আশু সাবধান না হলে কিন্তু ভুগতে হতে পারে। তবে মমতা ব্যানার্জি শুধুমাত্র ওয়াকফ নিয়ে বলেনি, তিনি আজ ধমকও দিয়েছেন দলের এই দুই নেতাকে, দুই বিধায়ক, দুজনেই আবার একই নাম, নেমসেক হুমায়ুন কবির, একজন ডেবরার, একজন ভরতপুরের। এই ওয়াকফ নিয়ে আলোচনা চেয়েছিলেন ডেবরার হুমায়ুন কবির, তাকে মুখ্যমন্ত্রী বলেছেন না, আজ কোনোভাবে আলোচনা হবে না। তাই তো প্রদীপ্ত?
দেখো, মুখ্যমন্ত্রীর কাছে হুমায়ুন কবির, ডেবরার হুমায়ুন কবির, তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে স্ট্রেংথ তাদের কম, কারণ মাত্র 50 জন সাংসদ। অন্যান্য দলগুলো যারা ওয়াকফ বিল নিয়ে অপোজ করছে, বিরোধিতা করছে, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কথা বলুক। এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী চটে যান এবং তিনি বলেন যে এটা পলিটিক্যাল পার্টির বিষয় নয়, এখানে আজকের আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং কোন দল কি করবে সেটা তার অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তা শুধু নয়, হুমায়ুন কবির বলতে গিয়ে জেডিএস অর্থাৎ নীতিশ কুমারের দল ওয়াকফ বিলের বিরোধিতা করছে, কংগ্রেস বিরোধিতা করছে, এই প্রসঙ্গগুলো তোলেন। আর সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দল লিড করছে, এর কোথাও একটা ভুল ব্যাখ্যা হয়তো হুমায়ুন কবির করে ফেলছিলেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ হন এবং সেটা একদম বিধানসভার ধন্যবাদ। বুঝতে পেরেছি প্রদীপ্ত যা বললো তাতে এক হুমায়ুনে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে আলোচনা চাওয়ায়। আর এক হুমায়ুন ভরতপুরের, যিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী না থেকে ফুল টাইম পুলিশ মন্ত্রী যদি অভিষেক হয়ে যান তাহলে বেশ ভালো হয়। এরকম প্রকাশ্যে মন্তব্য করার পর তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু আজ সেই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে যান বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে যখন যান তখন মুখ্যমন্ত্রী তাকে সেখানে ধমক দেন, বলেন এত কথা কিসের, আগে শোকজের উত্তর দাও। শুধু এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, তাকে বলেছেন এত কথা বলার প্রয়োজন নেই। একই সঙ্গে আপনাদের জানিয়ে দিই, গতকাল শোকজ করা হয়েছিল আর আজ হুমায়ুন কবির, মানে ডেবরার হুমায়ুন নয়, ভরতপুরের হুমায়ুন কবিরের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিনি যে নিরাপত্তা পেতেন সেই নিরাপত্তা তুলে নেওয়া হলো কেন? শাস্তি, প্রকাশ্যে মুখ খোলার, মমতা বিরোধী কথা বলার। এই নিয়ে সৌরভ ঘোর কাছে আমি একবার যাই। সৌরভ, কন্টিনিউয়েশন শোকজের। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে হুমায়ুন কবির যে অন্যান্য বিধায়কদের সঙ্গে তিনিও মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকেছিলেন। বিধানসভায় যেমন বিভিন্ন সময়ে তারা যান, বিভিন্ন জনের বিভিন্ন কথা মুখ্যমন্ত্রীকে তারা বলেন এবং তিনি প্রকাশ্যেই ঢুকেছিলেন এবং তাকে দেখে মুখ্যমন্ত্রী বলেন যে কোনো কথা শুনবো না, আগে শোকজের জবাব দাও। সুতরাং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি যদিও একটা কথা বলেছিলেন রাজনৈতিকভাবে যে মুখ্যমন্ত্রীর প্রতি তার কোনো অনাস্থা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন কোণঠাসা করা হচ্ছে তার আপত্তি এবং মুখ্যমন্ত্রীকে সামনে রেখে একটা বলয় ক্ষমতা কুক্ষিগত করছে। প্রকারান্তরে নাম না করে ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, নাম না করে ইঙ্গিত দিয়েছিলেন। মূলত তার এটা স্ট্যান্ড ছিল এবং তিনি ভেবেছিলেন যে এর পরেও তিনি মুখ্যমন্ত্রীর ঘরে যথেষ্ট জায়গা পাবেন। কিন্তু ঢোকামাত্রই মুখ্যমন্ত্রী বলেন যে শৃঙ্খলা রক্ষা কমিটির দেওয়া যে শোকজ লেটার তার জবাব তুমি দাও এবং কোনোভাবেই দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটির ঊর্ধ্বে কোনো সম্পর্ককেও যে তিনি গুরুত্ব দিচ্ছেন না, এটা মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে বুঝিয়ে দিয়েছেন। তার সিকিউরিটি উইথড্র করা হয়েছে। এই মুহূর্তে দলে যেমন দুদিন ধরে আমরা আলোচনা করছি যে ওল্ড ব্রিগেডের দাপট এবং এই ওল্ড ব্রিগেডের দাপটের জায়গা থেকে ভরতপুরের হুমায়ুন কবির কিংবা ডেবরার হুমায়ুন কবির যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একটু বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো পুলিশ মন্ত্রী চেয়ে বলেছেন। একেবারে আমরা দেখেছি। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। বিতর্ক তো তিনি বাড়িয়েছেন, যার জন্য শোকজ তাকে করা হয়েছে এবং একই সঙ্গে সিকিউরিটি উইথড্র হয়ে গেল। আচ্ছা, এরপর কি বিতর্ক থামবে নাকি হুমায়ুন এরপরও বলবেন আমি বিচলিত নই? আমাদের অপেক্ষা করতে হবে। চলুন এবার বিধানসভা থেকে যাই সংসদে। অধিবেশন তো চলছে সেখানে এবং সেখানে শীতকালীন এই অধিবেশনে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রের শাসক দল বিজেপিকে বিঁধতে বিরোধী শিবির প্রস্তুতি নিচ্ছে, যেখানে কংগ্রেস অন্যতম এবং অন্যান্য শরিকরাও রয়েছে। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলও রয়েছে, কিন্তু তৃণমূল বৈঠকে একের পর এক বৈঠকে যোগ দেয়নি এবং আদানি ইস্যুতে চুপ। তৃণমূলের ব্যাখ্যাটা কি? শুধু আদানি ইস্যুকে বেছেই তৃণমূল চুপ, অন্য ইস্যুতে ইন্ডিয়া জোটের পাশেই থাকবে, নাকি আদানি ইস্যু ছাড়া অন্যান্য ইস্যুতে একই অবস্থান? আচ্ছা, আদানিতেই বা চুপ কেন? আমি পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে রয়েছে, ওর সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল যে কথা প্রকাশ্যে বলছে যে ইন্ডিয়া জোটের বৈঠক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে কংগ্রেস, তারা আগের দিন ইস্যু ঠিক করে সেই ইস্যুতে সমর্থন চেয়ে বৈঠক ডাকছে।
কিন্তু কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, কোন ইস্যু তোলা হবে, সেই বিষয় নিয়ে কোথাও সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং বা অভ্যন্তরীণ ব্যাখ্যা অনুযায়ী বা তারা প্রকাশ্যে যা দাবি করছে সেই অনুযায়ী আদানি ইস্যুর মতো দুর্নীতির ইস্যু কখনোই ইলেকটোরাল পলিটিক্সে কোনো প্রভাব ফেলছে না, এটা তৃণমূল কংগ্রেস মনে করছে। সেই কারণে মানুষের সঙ্গে জড়িত, মানুষের স্বার্থের সঙ্গে, জীবন জীবিকার সঙ্গে জড়িত ইস্যু তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে। অর্থাৎ কোথাও ইন্ডিয়া জোটের থেকে স্বতন্ত্র পথে যে তারা হাঁটছে তা নয়, কংগ্রেসের থেকে প্রকাশ্যে যে দূরত্ব বজায় রাখার একটা কৌশল তৃণমূল কংগ্রেস নিচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য থেকে স্পষ্ট। গতকাল তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল নেত্রী 6টি ইস্যুকে সুনির্দিষ্ট করে দিয়েছেন। যে 6টি ইস্যুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বাংলার বঞ্চনা, সেই ইস্যুগুলিকে তারা বিভিন্ন সুযোগে পার্লামেন্টের অভ্যন্তরে তুলবেন। এবং কালীঘাটের বৈঠক থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে কোনোভাবেই হাউস মুলতবি নয়, প্রশ্নোত্তর পর্ব চাই, সেই সিদ্ধান্তই সংসদীয় দল তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। অর্থাৎ যখন বিরোধী দলগুলো কংগ্রেসের নেতৃত্বে বারবার ধরে হাউস মুলতবি করে আদানি ইস্যুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তখন হাউস চলুক বা নিজেদের ইস্যুকে তুলে ধরার সেই চেষ্টাটাই কিন্তু স্বতন্ত্র পথে করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। মানে তৃণমূল নিজের সেট করা রুলে চলবে, তাতে কি জোট ধর্ম বজায় থাকবে? না থাকলে না থাক, তৃণমূলের এই সিদ্ধান্ত। বাকিরা কিভাবে দেখছে আমাদের আরো অপেক্ষা করতে হবে এই সমীকরণ বোঝার জন্য। কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিজেপি নেতাদের ওপর বেজায় খেপেছেন কেন্দ্রের বিজেপি নেতারা, বিশেষ করে সুনীল বনসল। তিনি একটি ভার্চুয়াল মিটিংয়ে এ রাজ্যের নেতাদের বলেছেন, আপনারা এক একজন বিধায়ক, সাংসদ, কিন্তু সদস্য সংগ্রহ করতে পারছেন না। প্রদীপ্ত, একেবারেই সুনীল বনসাল রীতিমতো ক্ষুব্ধ এবং এখনো পর্যন্ত যে সদস্য সংগ্রহ করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সন্তুষ্ট নন। প্রকাশ্যে সুকান্ত বাবুরা, শ্রমিক বাবুরা যাই বলুন না কেন, কালকের যে ভার্চুয়াল বৈঠক সেখান থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বহু বিধায়ক সাংসদদের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট রয়েছে যে তারা এলাকায় যান না, মানুষের সঙ্গে কথা বলেন না, কিন্তু অন্য এলাকায় গিয়ে দাদাগিরি করছেন। এমনকি সুনীল বনসাল এই কথাও বলেছেন, জিতে কি নিজেদেরকে বড় কিছু ভাবছেন? এলাকায় যান, সদস্য সংগ্রহের কাজ করুন। এই বিষয়ে যেমনভাবে তিনি পরামর্শ দিয়েছেন বা ধমক দিয়েছেন, তার পাশাপাশি পুরনো নেতা অর্থাৎ দিলীপ ঘোষ, রাহুল সিনহাদেরকেও এই কাজে যাতে আরও বেশি করে ইনভলভ করা হয়। ইতিমধ্যেই দিলীপ ঘোষ, রাহুল সিনহারা তারা বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহের কাজ করছে, তাদের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হোক। তার কারণ সন্তোষজনক জায়গাতে কিন্তু বেশ কয়েকটি জেলা নেই, সেটা বিজেপি দীর্ঘদিন ধরে সেই সমস্ত এলাকায় যথেষ্ট ভালো সংগঠন করেছে, বিধায়ক রয়েছে এলাকার। বুঝতে পেরেছি প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। দেখুন, এখানে আরো একটা দিক আছে। দিলীপ ঘোষে আস্থা সুনীল বনসলের। সংগঠন বাড়াতে হলে দিলীপের পরামর্শ নিতে হবে, রাজ্যের এখনকার নেতাদের বলছেন সুনীল বনসল। এরপর রাজ্য বিজেপির সমীকরণ কি দাঁড়াবে? চলুন এবার অর্জুন সিং এর কথায় আসি। তিনিও তো বিজেপি নেতা, তিনি আবার রাশিয়ান বিষের ভয় এমন রয়েছেন যে আজও তিনি সিআইডির দপ্তরে হাজিরা দিতে গেলেন চশমা পরে, বিশেষ চশমা, ওই বিষ থেকে বাঁচতে। ছবি দেখুন। আগের দিন তিনি জলের বোতল হাতে করে নিয়ে গিয়েছিলেন। এই সেই চশমা, যে চশমা পরে তিনি রাশিয়ান বিষ থেকে বাঁচতে চান। তার চোখে যদি বিষ স্প্রে করে দেওয়া হয়, কি করছেন অর্জুন বাবু? প্রশ্ন তো থাকেই। মমতা ব্যানার্জি আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে, তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে, নানা রকম অজুহাত দেখিয়ে। কোনো না কোনো দিন দেখবেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, মানে একটা পরিকল্পনা আছে। আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য প্রস্তুত আছে। কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই কেন? এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, এর তো সময় লাগে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রাজ্যসভায় নিজের আসন পরিবর্তন করার আবেদন জানিয়ে চিঠি দিলেন সুখেন্দু শেখর রায়। দ্বিতীয় সারি থেকে সরিয়ে রাজ্যসভা কক্ষের পিছনের দিকে তাকে বসার জন্য নতুন আসন দেওয়া হোক, এমনই চিঠি লিখলেন সাংসদ। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সুখেন্দু শেখরের এহেন আর্জির কারণটা কি?
দেখো, সুখেন্দু শেখর রায় চিঠিতে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে নতুন সংসদ ভবনে যেভাবে সিঁড়ি ভেঙে উঠতে হয়, বিশেষত রাজ্যসভা কক্ষের ভেতরে যেখানে তার সিট ছিল, অর্থাৎ তিনি দ্বিতীয় সারিতে বসতেন, সেখানে যাওয়ার জন্য অনেকটা নিচে নামতে হয়। তার শারীরিক অসুস্থতার কারণে চলাফেরার সমস্যার জন্য তার সেখানে বসতে অসুবিধা। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যে জায়গাতে তার সিট ছিল তার সংলগ্ন অন্যান্য সিটে তৃণমূলের সমস্ত সাংসদরা বসেন, কিন্তু তিনি যদি পিছনের সারিতে বসেন তাহলে তৃণমূলের সাংসদদের যে টিম তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জায়গায় তার আসন হবে। ফলত নতুন করে একটা জল্পনার জায়গা তৈরি হচ্ছে। আরজিকর ইস্যুতে তিনি দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন। এবার কি তবে তৃণমূলের সাংসদদের সঙ্গে সংসদের অভ্যন্তরে লোকসভা রাজ্যসভায় তিনি দূরত্ব তৈরি করতে চাইছেন? সেই কারণেই কি তার এই চিঠি লেখা? যদিও আপাতভাবে সুখেন্দু শেখর রায় যে কথা জানাচ্ছেন তার চিঠি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। রাজ্যসভার চেয়ারম্যানকে তিনি চিঠি লিখেছেন এবং তার এই আর্জি মানা হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু যে ছবিটা ফুটে উঠবে তা কিন্তু সম্পূর্ণভাবে পলিটিক্যালি যথেষ্ট সিগনিফিকেন্ট। তার কারণ তৃণমূলের অন্যান্য সাংসদদের থেকে যদি পিছনের সারিতে তার আসন বন্টন হয় তাহলে তিনি সম্পূর্ণ আলাদা বসবেন, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আরো একটি বড় খবর আমরা নজর রাখছি। সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি এবার তার আসন পরিবর্তনের জন্য চিঠি লিখলেন চেয়ারম্যানকে। আরজিকর ইস্যুতে তিনি দলের থেকে স্বতন্ত্র অবস্থান নিয়েছিলেন, তার জন্যই কি এবার সংসদেও দলীয় সাংসদদের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন তৃণমূলের সুখেন্দু শেখর? তুঙ্গে জল্পনা।